নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার জন্মদিনের দিন যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটা সারা রাত ফ্রিজে রাখা ছিল। এখন সকালবেলা উঠে আমি একটু কেটে দেখছি কেমন সেট হয়েছে আর আপনাদেরকেও দেখাচ্ছি। আসলে এই জিনিসটা একটু বেশি নরম হয়ে গিয়েছে। আমার মনে হয় গুড়টাকে আর একটু শক্ত করতে হতো, তবে গিয়ে এটা হয়তো ভালোভাবে সেট হতো আর দেখতেও সুন্দর লাগতো। যাই হোক, জিনিসটা খেতে বেশ ভালো হয়েছে। বাড়িতে বানিয়েছি, হেলদিও, গুড় দিয়ে বানিয়েছি যেহেতু, তো ভাবলাম আপনাদেরকে ভুলটা শেয়ার করে দিই। তাতে হয়তো আপনারা যদি বাড়িতে বানান তাহলে আপনাদের মিষ্টিটা একদম পারফেক্টভাবে রেডি হবে। কেকটা যে কাটিং করেছিলাম এখন এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এখানটায় না আমি প্রথম কেকটাকে কেটে ফ্রিজের মধ্যে স্টোর করতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম একদম ঘাঁটাঘাঁটি অবস্থা হয়ে গিয়েছে। আর তখনই হঠাৎ করে মনে পড়লো ইন্টারনেটে দেখা কেক স্টোর করার এই ছোট্ট একটা ট্রিক্স, তাই ভাবলাম আমিও করে দেখি তো কেমন হয়। তো এই কেকটাকে না এরকমভাবে উঠিয়ে কোনো একটা কন্টেনারের লিডের ওপরে রাখতে হয় আর কন্টেনারটাকে এরকমভাবে ঢাকিয়ে দিতে হয়। দেখলাম বাহ, বেশ সুন্দরভাবে তো স্টোর হয়ে গেল, মানে একদম কোনো ঘাঁটাঘাঁটি হলো না। আর যখন ইচ্ছে এরকমভাবে খুলে নিলেই কিন্তু কেকটা অ্যাজ ইট ইজ বেরিয়ে আসবে। কত সুন্দর না ট্রিক্সটা! তো ভাবলাম আপনাদেরকেও দেখাই জিনিসটা কেমন। তো যাই হোক, এখন এটাকে আমি স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এখন নেক্সট ডে প্রায় সন্ধ্যে 6:30 মতো বাজে। আসলে আমার জন্মদিনের দিন সকালবেলা কেকটা কাট করি, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পোলিও খাওয়াতে আর ভ্যাকসিনটা দেওয়ানোর জন্য। আমার জন্মদিনের দিন মেয়ের 3খানা ভ্যাকসিন ছিল, আর এই ভ্যাকসিনগুলোতে না জ্বর আসে আর গা হাত পা ব্যথা হয়। তো সেই কারণেই জন্মদিনের পুরো দিনটাই মেয়ের পেছনেই সময়টা কেটে গিয়েছিল। ওকে নিয়ে সারাটা দিন বসেছিলাম, মানে ওকে নিচেও শোয়াতে পারছিলাম না, ওর গা হাত পা এত ব্যথা করছিল, এত কান্নাকাটি করছিল। তার উপরন্তু হাজব্যান্ডেরও ডিউটি ছিল, ও ডিউটি বেরিয়ে গিয়েছিল। আর আজকেও সকাল থেকে ও খুব ব্যথা পেয়েছে, সন্ধেবেলাটা একটুখানি ভালো রয়েছে। তাই ভাবলাম আজকে সন্ধে থেকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। সন্ধেবেলা উঠেই কিন্তু আমি বেডটা একটু গুছিয়ে নিলাম, কারণ বাড়িতে না কেউ অসুস্থ থাকলে আমার সবসময়ের জন্য মনে হয় চারিপাশটা একটু ক্লিন থাকলে বুঝি ওর আর একটু বেশি ভালো লাগবে। আর আমারও মন মেজাজটা ভালো থাকে যদি একটুখানি ক্লিন থাকে চারিদিকটা। তো এখানটায় বেডটা গুছিয়ে নিয়ে বেড সাইড টেবিলটা একটু গুছিয়ে নিলাম। যেহেতু কালকে রাত্রেবেলা মাথার কাছে অনেক ধরনের ওষুধ নিয়ে শুতে হয়েছিল, বিশেষ করে প্যারাসিটামল থেকে শুরু করে আরও কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ। তো সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না একটুখানি নোংরা হয়েছিল। আর বেশ কয়েকদিন ধরে এই ড্রেসিং টেবিলটাও আমার ক্লিন করা হয়ে ওঠেনি। তো আজকে একটু হাতে হাতে উপর থেকে ডাস্টিং করে দিচ্ছি। মেয়ে এখন একটু একটু হাঁটছে, আবার যদিও খুব একটা ভালোভাবে হাঁটতে পারছে না, তাও চেষ্টা করছে। বাচ্চা তো, ব্যথা চলে গেলেই ওর মনে হয় ও একটু হাঁটাহাঁটি শুরু করুক। আর এখানটায় অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং পড়ে রয়েছে। মেয়ের এই বাস্কেটটা রেগুলার জামা কাপড় যে থাকে, যতই ক্লিন করি না কেন 2 দিন ছাড়া ছাড়া এই জায়গাটা ঠিক নোংরা হয়ে যায়। আর 2 দিন ছাড়া ছাড়া আমার একদম ক্লিন করতে ভালো লাগে না। তাই এই সপ্তাহে একবার কিংবা 1.5 সপ্তাহে একবার আমি এই ক্লিনিংটা করে থাকি। আর এই ক্লিনিংটা করলে কি হয়, হাতের কাছে জামা কাপড়গুলো আবার ঠিক খুঁজে পাওয়া যায়। না হলে এত জামা কাপড়ের মধ্যেখানে না যে জিনিসটা দরকার সেটা আর ঠিক খুঁজে পাই না সময়। তো এখানটায় এক সাইডে রেখেছি ও সমস্ত টাওয়ালসগুলো, আর একদিকে রেখেছি ও সমস্ত টপগুলো, আর একদিকে নিচের লোয়ারগুলো রেখেছি। আর এখানটায় না কিছু কিছু জামা কাপড়গুলো আমি আলাদা করে দেবো। এই যেমন এইরকম স্ট্রাইপ জামাগুলো, এগুলো তো গরমের সময় ছাড়া আর পরতে পারবে না, বেকার এই বাস্কেটের মধ্যে থেকে জায়গাটা নিয়ে নিচ্ছে। তাই ভাবলাম আলাদা করে দেই। যেহেতু শীতের জামা কাপড়গুলো বাস্কেটের মধ্যে রেখেছি, বাস্কেটটাকে কিন্তু শেষ অবধি আর দেখুন বন্ধই করতে পারছি না। তো কোনো রকম কষ্ট করে বন্ধ করলাম। আর এখানটায় এই সমস্ত জামাগুলো বেরিয়েছে, ওর ছোট হয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলোকে এখানটায় রেখে দেই, যে কোনো সময় কাউকে একটা দিয়ে দেবো। আগেরও একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে মেয়ের পুরনো জামা কাপড়গুলো আমি রেখেছি, সেগুলো না ঠিক আমি ব্যবস্থা করে একজনকে দিতে পেরেছি। মানে আমার বাড়ির কাছে একটা ছোট বেবি হয়েছিল, তো তার একদমই কিছু ছিল না। তো মা বলতে মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, মানে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম ওটা। মা কিন্তু ওকে দিয়ে দিয়েছে, ও এখন পরছে। শুনেও বেশ ভালো লাগলো যে ছোট বাচ্চাটা এই শীতের সময় কিছু তো জামা কাপড় পরতে পারছে।
আর এখানটায় কিছু জামা কাপড় মানে আমাদেরই শীতের রেগুলার পরা জামা কাপড়গুলোকে আমি একটা ব্যাগের মধ্যে এরকম স্টোর করে রাখছি, কারণ আমার কাছে স্টোরিংয়ের একটু প্রবলেম রয়েছে। যেহেতু ভাড়া বাড়ি, হঠাৎ করে কিছু একটা কিনে ফেলতে পারছি না, তাই এরকম ছোট ছোট ব্যাগের মধ্যে করে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আমি। আজকে হাজব্যান্ডের নাইট ডিউটি রয়েছে, তাই ওর জামা কাপড়গুলো একদিকে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ শেষ মুহূর্তে যাওয়ার সময় খুঁজে পাবে না, এদিক ওদিক আমাকেও খুঁজতে হবে। তাই যখন কাজগুলো সারছি তাই ভাবলাম এগুলোকেও গুছিয়ে রেখে দিই। রাত্রেবেলা নাইট ডিউটি থাকলে কিন্তু বেশিরভাগ সময় আমি এই জিনিসগুলো করে থাকি। তাতে কি হয়, যাওয়ার আগে কিন্তু খুব একটা ঝামেলা হয় না, যথাসময়ে যথা জায়গাতে জিনিসপত্রগুলো পেয়ে যায়, ও ঠিক শান্তিমতো রেডি হয়ে নিতে পারে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমরা যদি বাড়ির এক্সট্রা কিছু টুকিটাকি কাজ বাজ একটু প্ল্যানিং করে করে থাকি না, তাহলে দেখা যায় কি পরের দিন সকালটা আমাদের খুব ভালোভাবেই কাটে। তো এখানটায় কিছু কিছু কাজ আমি করে রেখে দিচ্ছি, এই কাজগুলো পরের দিনের জন্য ফেলে রাখলে সকালবেলাটা না খুব কাজের চাপ থাকে, তো এই কাজগুলো এক্সট্রা আরও বেশি চাপ দেয়। তো আগের দিন আমি আমার সোফার যে কুশনগুলো তার কভারটা কেচেছিলাম, এখন এগুলোকে আমি একটু আয়রন করে রেখে দিলাম। মিশো থেকেই কিছুদিন আগে নিয়েছিলাম, তো কাচার পরে দেখলাম জিনিসটার কোয়ালিটি খুব একটা ভালো নয়, বড্ড বেশি ক্রিস হয়ে যাচ্ছে, মানে এটাকে আয়রন করেই তারপরে লাগানো যাবে। আর আমার জন্মদিনের দিন যে জামাটা পরেছিলাম সেটাকেও একটু আয়রন করে রেখে দিচ্ছি। এগুলোকে আয়রন করে হাতের কাছে রাখা থাকলে কি হয়, যে কোনো মুহূর্তে কোথাও যাওয়ার সময় যদি পরার থাকে তাহলে না খুব সহজেই জিনিসটা পরে নেওয়া যায়। আর যখন যাব তখন যদি আয়রন করব ভাবি, তখন কিন্তু একটু চাপ হয়ে যায় আমার ক্ষেত্রে মনে হয়। সন্ধেবেলাতে সন্ধ্যা দিয়েই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে রেখে দিয়েছিলাম। আমি এই টিপসটা মাঝে মধ্যে ফলো করে থাকি। এটা করলে কি হয়, সকালবেলা এই জামা কাপড় কাচাকাচির কোনো একটা ঝামেলা থাকে না। সন্ধেবেলায় কেচে দিই, সন্ধেবেলাতে মিলে দিই, আর সকালবেলার মধ্যেই কিন্তু জিনিসটা শুকিয়ে যায়। মেয়ে এখন একটু বড় হয়েছে, তো ও আমাকে হেল্প করতে খুব ভালোবাসে। তো ওকে দিয়ে এইরকম ছোট্টখাট্ট কাজগুলো আমি করিয়ে থাকি। এই যেমন ওয়াশিং মেশিন থেকে একটা আধটা জামা ওকে বের করতে দিই, ও তাতে কিন্তু খুব খুশি হয়। এই যে দেখুন কেমন খুশি হয়ে দাঁড়িয়ে আমাকে সমস্ত কিছু বের করে দিচ্ছে। তারপরে আবার ওয়াশিং মেশিনের দরজাটাকেও খুব সুন্দরভাবে বন্ধ করে দেয়। সংসারে কাজবাজগুলো সবসময় যে করতে ভালো লাগে তা কিন্তু একদমই নয়। মাঝে মধ্যে একদমই ভালো লাগে না কিছু কাজকর্ম করতে। শুধুমাত্র রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি আর সারাটা দিন হয়তো কাটিয়ে দেই। তাও সংসারের কাজগুলো যখন করি তখন কিন্তু নিজের পুরো ভালোবাসাটা দিয়েই করার চেষ্টা করি। দিনের শেষে সংসারটা কিন্তু আমারই। আমি যদি সংসার গুছিয়ে না করি তাহলে আমার সংসারটা কিন্তু কেউ এসে গুছিয়ে দিয়ে যাবে না। আর সেরকমই সংসারটা গুছিয়ে করাটাও কিন্তু এক ধরনের আর্ট আমার মনে হয়। আমরা যারা কর্পোরেটে জব করি 9 to 5, তারাও যেরকম একটা দায়িত্ব সহকারে সেখানে কাজ সামলায়, সেরকম কিন্তু আমাদেরকেও সংসারে অনেক দায়িত্ব নিতে হয়। যাই হোক, দায়িত্ব যখন নিচ্ছি আমার সবসময় এই জিনিসটা মনে হয় ভালোবাসা আর অনেকটা ডেডিকেশন দিয়ে যদি প্রত্যেকটা কাজ করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর। যাই হোক, এখন আমি এদিকে চলে এসেছি জলের বোতলগুলো একটু ধুয়ে নেওয়ার জন্য। অনেক দিন ধরে ধোবো ধোবো করে ভাবছিলাম আর ধোয়া হয়ে উঠছিল না, তো আজকে ফাইনালি ভাবলাম একটুখানি সময় পেয়েছি, আর কাল থেকেই ভেবে রেখেছিলাম এটা করব বলে, তো ভাবলাম করেই ফেলি। তো আজকে আমি সাদা বোতলগুলোকে ধুচ্ছি, কালকে আবার অন্যান্য বোতলগুলো ধুয়ে নেব, কারণ একসাথে যদি সমস্ত কিছু ধোবো বলি না তাহলে আর একদমই ধোয়া হয়ে ওঠে না, ওই রয়ে যায় কাজগুলো। একটু আগেই আপনাদেরকে বলছিলাম না, আমার মেয়ে আমার সাথে কাজে হেল্প করতে খুব ভালোবাসে। এই যে এখানটায় ও আমার সাথে চলে এসেছে, আমি জলের বোতলগুলো ভরছি, ও ক্যাপগুলো লাগাবে। ওটা করতে ও খুব পছন্দ করে। ওর বাবাও যদি কখনো জল ভরতে আসে তাহলে কিন্তু পেছনে পেছনে বাবার সাথে চলে আসে আর এরকম করে ক্যাপগুলো লাগিয়ে দেয়। তো ও যখন ভালোবাসে আমরাও খুব এনজয় করি ব্যাপারটা। যখনই আমরা কিছু কাজবাজ করি ওকে সাথে নিয়ে করতেই আমরা ভালোবাসি। তো রান্নাবান্নাটা শুরু করব, তার আগে ভাবলাম এই কাজগুলো সেরে রাখি। তো এখানটায় আমি যে ডোর ম্যাটগুলো রয়েছে সেগুলো একসাথে উঠিয়ে রেখে দিচ্ছি। এই কাজটা কিন্তু রাত্রেবেলাতেই আমি সেরে রেখে দিই, তাতে করে সকালবেলা উঠে এক্সট্রা এই কাজটা থাকে না। সকালবেলার কাজগুলো কিন্তু খুব ইজি হয়ে যায়। মেয়ের খাবারটা বানাবো, চাল আর ডালটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, আর ওদিকে ফ্রিজ থেকে একটা মূলো বের করে আনলাম। রাত্রেবেলা একটু মূলোর পরোটা বানাবো ভেবেছি, কারণ মূলোটাও আমার অনেক দিন ধরে এরকমভাবে পড়ে রয়েছে, এরপরে আর না খেলে শুকিয়ে যাবে। তো ভাবলাম আজকে ফাইনালি একটু মূলোর পরোটা বানিয়ে নিই। মূলো ভাজা তো অনেক খাই এই শীতের সময়টা, তো আমার কিন্তু মূলোর পরোটা খেতে বেশ লাগে। মাঝে মধ্যে রাত্রেবেলা হোক
কিংবা সকালবেলা হোক আমি এরকম পরোটা খেতে বেশ পছন্দ করি। আর মূলাটা যদিও রাত্রে খাওয়াটা উচিত নয়, কিন্তু আজকে একদমই উপায় নেই, মানে শুকিয়ে যাচ্ছিল বলেই খাওয়া। তো এখানটায় মূলোটাকে গ্রেট করে নিয়েছি, ওর মধ্যে একটু লবণ আর একটুখানি জোয়ান মিশিয়ে দিলাম ক্রাশ করে। 5-10 মিনিট এরকমভাবে ছেড়ে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গিয়েছে। আজকে কিন্তু মূলোর যে পরোটাটা বানাচ্ছি খুব ইজি ভাবে বানাচ্ছি। তো এখানটায় ডাইরেক্ট আমি 2 কাপ মতো আটা এটার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম আর জল টল কিচ্ছু মেশাবো না, ভালোভাবে এটাকে এরকমভাবে মেখে নেব। মাখতে থাকলে দেখা যায় কি সুন্দরভাবেই কিন্তু মাখা হয়ে যায়। প্রথম মনে হতে পারে যে একটু জল মিশিয়ে দিই, কিন্তু না, এই অবস্থায় একদমই জল মেশাবেন না, ওই মূলোর জলেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যায়। দেখুন আমার কিন্তু একদমই কোনো রকম জল লাগেনি। তো ওটাকে একটু রেস্টে রেখে এসেছি। এখন আমি পুরো রুমটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা উঠে যদি খুব ভালোভাবে ঝাড়ু দিতে যাই তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় ওখানেই চলে যায়। সকাল সকাল এত সময় এর পেছনে আমি একদমই দিতে চাই না, কারণ আমার মনে হয় প্রত্যেক দিনের সকালটা একটুখানি স্লো আর একটুখানি যদি শান্তি মনে শুরু করা যায় তাহলে সারাটা দিন খুব ভালো কাটে। তো এই জন্য আমি চেষ্টা করি কি রাত্রেবেলা ঝাড়ুটা দিয়ে রাখার। এই যেমন এরকম বাস্কেটগুলো উঠিয়ে উঠিয়ে ভালো করে ঝেড়ে দিই, আর টেবিলের তলাটাকেও ভালো করে ঝেড়ে নিই। তাতে করে সকালবেলায় এর পেছনে খুব একটা সময় যায় না। আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন। রাত্রেবেলা রুমটা ভালো করে ঝেড়ে নেবেন, আর সকালবেলা উঠে শুধু ওপর থেকে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবেন আর মুছে নেবেন। তাতে করে কিন্তু সকালের কাজটা অনেকটা সোজা হয়ে যায়। বিশেষত যারা সকালবেলা উঠে ঠাকুরের সেবা করে, মানে ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুরের সেবা করে, তাদেরকে কিন্তু বেশিরভাগ সময় রাত্রেবেলা বাড়িটা ঝাড়ু দিয়ে রাখতে হয়। যাই হোক, এখন আমি চলে এসেছি আরও একটা কাজ করে নেওয়ার জন্য। অনেক দিন ধরে একটা হেয়ার অয়েল বানাবো বলে ভাবছিলাম, তো ফাইনালি আজকে বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি যে আমি আজকের তেলটা কেমন করে বানাচ্ছি। তো এখানটায় আগে থেকেই আমি একটুখানি মেথি, কালো জিরে আর একটু আমলকি ভালো করে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজও কেটে নিয়েছি, আর নিয়েছি জবা ফুল আর পেঁয়াজের খোসা। তো এখানটায় দেখলাম নারকেল তেলটা বেশ জমে গিয়েছে, এটাকে এখন একটু গরম জলের মধ্যে দিয়ে গলিয়ে নেব। আর ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে প্রায় হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো ভাবলাম প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিই, আর এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর যে দানাগুলো রয়েছে মানে মেথি দানা আর কালো জিরে সেটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, পেঁয়াজের খোসাটাও দিয়েছিলাম। তো এটা থেকে রসটা বেরিয়ে এলে, মানে জুসটা বেরিয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের তেল। দেখুন নারকেল তেলটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই শীতের সময় না নারকেল তেলের এই সমস্যাই হয়, নারকেল তেলটা প্রচুর জমে যায়। তো আমি এই শীতের সময় নারকেল তেল দিয়ে কোনো রকমের হেয়ার অয়েল বানাই না, কিছু না কিছু তেলের মধ্যে আমি মিশিয়ে দিই, তাতে করে এই জমে যাওয়ার সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো এর মধ্যে আমি আমলকি আর জবা ফুলটা এবার দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন সব কিছু কালো হয়ে এসেছে আর তেলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এবারে এটাকে আমি ছেঁকে নেব। প্রথমে তো ভেবেছিলাম ছাঁকনি দিয়ে ছাঁকবো, তারপরে দেখলাম ছাঁকনি দিয়ে ছাঁকলে অনেকটা তেল নষ্ট হতে পারে। তো এরকম একটা পাতলা মসলিন কাপড়ের মধ্যে আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি। ব্যাস, আমার হোমমেড হেয়ার অয়েল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি বেশ কিছুদিন ব্যবহার করছি, তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এটা কিন্তু ভীষণই ভালো, আমার চুল পড়াটা অনেকটা পরিমাণে কমিয়েছে। তো আপনারাও যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো নতুন উপায় থাকে এই তেলটা বানানো, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো তেলটা বানিয়ে নিয়ে সাথে সাথে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর আজকে সকালবেলা একটুখানি ফ্রাইড রাইস আর চিলি গোবি বানিয়েছিলাম, আর একটুখানি চিকেনও বানিয়েছিলাম। তো সেগুলোকে এখন একটু গরম করে নিচ্ছি। চিকেনটা বানালে কিন্তু বেশিরভাগ হাসব্যান্ড বানিয়ে থাকে, তবে আজকে রাত্রেবেলাটা আমি বানিয়েছি। খেতেও খুব ভালো হয়েছিল। প্রথমে ভেবেছিলাম চিলি চিকেন বানাবো, কিন্তু ও বললো যে না, নর্মাল চিকেন কষা খাবে, তাই চিকেন কষাই বানিয়েছিলাম। হাসব্যান্ডেরও বেরোনোর সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম আগে ডিনারটা সার্ভ করে দিই। তো খাওয়ার দাওয়া শেষ করে বাদবাকি কাজ সারবো। ডিনার কমপ্লিট করে কিচেনটাকে গুছিয়ে নিয়েছি। এখন কালকে সকালবেলা সাবুদানার পায়েস করবো বলে সাবুদানাটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আজকে রাতের মতো আমার কাজ বাজ শেষ, হাজব্যান্ডও এবারে বেরিয়ে যাচ্ছে।
তার সাথে সাথে আপনাদের থেকেও কিন্তু এখন আমি বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।